এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত। জামাত ইসলাম কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে বা তারা রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আসে, তাহলে মহিলারা বা মেয়েরা বাইরে বের হতে পারবে না, তারা ঘরে এক ঘরে থাকবে, কোণঠাসা হয়ে থাকবে। যদি গোলাম কিবরিয়া ভাই এই বিষয়টা আপনি একটু স্পষ্ট করুন। দর্শক স্বাগতম মুক্ত কথায়। আজকের অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়েছি নকরান লাইতাবাড়ী আসনের বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী জনাব গোলাম কিবরিয়া ভিপিকে। আর আমাদের সঙ্গে রয়েছেন পাহাড়ি জনপদের একজন সাধারণ মানুষ এবং সংবাদকর্মী জনাব রবিউল ইসলাম মণ্ডল। আমরা আপনাদের মনের কথা এবং আপনাদের মনের প্রশ্ন আমরা আজকে আমাদের অতিথির কাছে পেশ করব এবং তার মুখ থেকে তার উত্তর জানব। আমাদের সঙ্গে রয়েছেন আমি গোলাম কিবরিয়া ভিপি, বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর জেলা জামাতের কর্মপরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক। ধন্যবাদ। আপনার পরিচয় একটু দিবেন? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম মণ্ডল। আমি একজন সাধারণ মানুষ, পাশাপাশি একজন সংবাদকর্মী হিসেবে কাজ করছি। ধন্যবাদ। আমরা প্রথমেই আমাদের সংসদ সদস্য প্রার্থী যিনি রয়েছেন অতিথি আজকের, ওনার কাছে একটি প্রশ্ন করতে চাই। আসলে বাংলাদেশ জামায়াতে ইসলাম থেকে আপনি মনোনীত হয়েছেন, আর এই মনোনয়নটুকু এটি কি চূড়ান্ত নাকি এরপরে আরও কোনো ধরনের কোনো পরিবর্তন হতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ জামাত ইসলামী, আপনি জানেন যে আমাদের দলীয় মনোনয়ন যেটা চূড়ান্ত করা হয়েছে সেটা আপনার তৃণমূলের মতামতের ভিত্তিতে, পাশাপাশি কেন্দ্রের অবজারভেশনে বাংলাদেশ জামাত ইসলামী 300 আসনে প্রার্থিতা ঘোষণা করেছে। এটা আমাদের চূড়ান্ত প্রার্থী। একটি জিনিস এখানে আপনাকে বলে রাখছি, সেটি হচ্ছে যদি জোট হয়, একটি বিশাল বড় জোট হওয়ার কথা, যদি জোট হয় সেক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী সবসময় জোটকে প্রাধান্য দেবে। এখানে ধরেন 20 দল 30 দল কিংবা আরও অধিক দলের জোট হতে পারে। সেখানে জোটের বিবেচনায় যে প্রার্থী এই ময়দান থেকে উঠে আসা সক্ষম, সেই প্রার্থী আমাদের সকলের প্রার্থী হবে। এছাড়া আর আমাদের কোনো পরিবর্তনের সুযোগ নেই। জামাত ইসলামীর এই প্রার্থী চূড়ান্ত প্রার্থী। অসংখ্য ধন্যবাদ। সুন্দর প্রশ্নের উত্তর পেলাম। আমাদের প্রশ্ন রয়েছে সাধারণ জনগণের মনের প্রশ্ন, সেটি হচ্ছে জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে বা আমাদের নকরান লাইতাবাড়ী আসনে যদি আপনি নির্বাচিত হন সংসদ সদস্য হিসেবে, তাহলে আমাদের এই অঞ্চলের মানুষের আমাদের এই অঞ্চলে যে সমস্যাগুলো রয়েছে তাদের সমস্যাগুলো আপনি কিভাবে চিহ্নিত করবেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে জেনেছেন ফেব্রুয়ারির 4 তারিখে প্রার্থিতা ঘোষণা হওয়ার পর তার পাশাপাশি ফেব্রুয়ারির 10 তারিখে আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম, সেখানে একটি বিষয় স্পষ্ট করেছি। তার পাশাপাশি গত মাসেও আমরা স্পষ্ট করেছি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে। একটি নালিতাবাড়িতে একটি বড় আমরা পথসভা করেছিলাম, নকলা নালিতাবাড়ি মিলে 3টি পথসভা। সেখানে আমরা বিভিন্ন ফেস্টুন প্লে কার্টের মাধ্যমে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমাদের নকলা নালিতাবাড়ি যে সমস্যাগুলি যেগুলি রয়েছে, নকলা নালিতাবাড়ির মানুষের, সাধারণ মানুষের, জনগণের, সর্বমহলের মানুষের যে বিষয়গুলি প্রত্যাশা, সেগুলি আমি অলরেডি নকলা নালিতাবাড়ি মানুষের কাছে উপস্থাপন করেছি এবং সেগুলি আমি আইডেন্টিফাই করেছি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। পরবর্তী প্রশ্নে আমরা জানতে চাই, আসলে বিগত সময়ে কিন্তু বহু সরকার এদেশের রাজত্ব করেছে এবং সেই সময় কিন্তু আমাদের নকরান নালিতাবাড়ির যে নালিতাবাড়ির অঞ্চলটা রয়েছে সেখানে কিন্তু প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। আপনি জানেন সেই প্রাকৃতিক সম্পদগুলো যুগে যুগে এগুলো কিন্তু ধ্বংস হয়েছে। আর আপনি যদি নির্বাচিত হন তো তখন এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদের দিকে আপনি কতটুকু সুদৃষ্টি বা দৃষ্টি রাখবেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে শুধু প্রাকৃতিক সম্পদ নয়, আপনি যেহেতু স্পেসিফিক প্রাকৃতিক সম্পদকেই এখানে নিয়ে এসেছেন, আমি আপনাকে এটা বলি, আসলে সব কিছু হচ্ছে দেশপ্রেমের অংশ। এই সম্পদ আমার দেশের, এই সম্পদ যদি কাজে লাগে তাহলে আমার জনগণের কাজে লাগবে, দেশের কাজে আসবে। আসলে এই সবগুলি বিষয় আমি আপনাদেরকে বলেছি। পাহাড়ি এই জনপদটাকে আমি জনসম্পদে আমি রূপান্তরিত করতে চাই, এই স্লোগান কিন্তু আমি দিয়েছি, এই ঘোষণা আমি দিয়েছি। আমি এই পাহাড়ি জনপদ, এই প্রাকৃতিক সম্পদকে আমি জনসম্পদে আমি রূপ দেব ইনশাআল্লাহ। আচ্ছা, এই বিষয়ে আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে আপনি যেহেতু ইসলামী এক রাজনীতিবিদ বা জামায়াতে ইসলাম থেকে মনোনীত, জামায়াতের এই আসনে যদি আপনি নির্বাচিত হন তাহলে এই পাহাড়গুলোতে বিভিন্ন ধরনের অশ্লীলতা বা এরকম কিছু রয়েছে, আর এইগুলো থেকে আপনি কিভাবে সমস্যাটি সমাধান করবেন?
যে ধন্যবাদ আপনাকে। এটাই হচ্ছে আমাদের মানে একটা বিরাট গুরুত্বপূর্ণ পয়েন্ট, চ্যালেঞ্জিং বিষয়। এখানে হচ্ছে যে আপনি জানেন আমরা আমাদের এই যুব সমাজকে ভালো কিছু উপহার না দেওয়ার কারণে তারা একটি অনৈতিক রাস্তা বেছে নেয়, অনৈতিকতা অশ্লীলতার রাস্তা বেছে নেয়। আমরা যদি তাদেরকে সুন্দর সুপরিবেশ দিতে পারি, এগুলিকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে পারি, যুব সমাজকে এবং যারা এই অশ্লীলতার কাজে লিপ্ত থাকে তাদেরকে যদি আমরা সতর্ক এবং সচেতন করতে পারি, তাহলে কিন্তু এগুলি থাকবে না। কারণ হচ্ছে এগুলি তো হচ্ছে তারা কোনো কিছু ভালো খোরাক না পাওয়ার কারণে, মনের চাহিদা মেটানোর জন্য সুস্থ সংস্কৃতি না পাওয়ার কারণে কিন্তু তারা এখান থেকে একটি অন্য পথ বেছে নেয়। তারা এখানে মূলত হচ্ছে আমাকে আগে সচেতন করব তাদেরকে যে ভাই এগুলি থেকে আমাদেরকে বিরত থাকা প্রয়োজন। তোমার যে ধর্মেরই হোক তাদের ধর্মের একটা আইডিওলজি আছে, কোনো ধর্ম এগুলিকে সাপোর্ট করে না অশ্লীলতাকে। তাকে এগুলি সচেতন করলে আমাদের দেশের মানুষ, এখন তথ্য প্রযুক্তির যুগ, সবাই সচেতন হবে, কিন্তু সচেতনতা গড়ে তুলতে হবে, সেখানে আপনাকে আমার সাথে থাকতে হবে। অবশ্যই, ইনশাআল্লাহ। আপনার কোনো প্রশ্ন আছে কিনা? আমি বলতে চাই যে বাংলাদেশ কিন্তু একটা কৃষি প্রধান দেশ, গোলাম কিবরিয়া ভাই আপনিও জানেন, সবাই জানি। কিন্তু আমরা নামে মাত্র কিন্তু কৃষিকে প্রাধান্য দিই, কিন্তু আমরা দেখি যে ইতিপূর্বেও কৃষির যে একটা বাজেট বাস্তবায়ন হয়, কৃষিক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্বজনপ্রীতি হয়। কৃষিতে বাজেট ঠিক হয়, কিন্তু সেটা কিন্তু বাস্তবায়ন খুব কম হয়। আর কৃষিকে যদি আমরা শুধুমাত্র কাগজ কলমে প্রাধান্য দিই, বাস্তবে না দিই, তো গোলাম কিবরিয়া ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে যদি আপনি নকনালাইতে বাড়িতে সেই সুযোগটুকু পান, তাহলে কৃষকদের জন্য আপনার কী বার্তা থাকবে, কৃষকদের জন্য আপনার কী ভূমিকা আপনি রাখবেন? যে ধন্যবাদ আপনাকে, অনেক চমৎকার প্রশ্ন। এটাও আমি এর আগে আপনাকে স্পষ্ট করেছি সবাইকে। আমাদের এই কৃষি প্রধান দেশে, ধরেন আমরা যে দেশটাতে আছি, আমাদের এই বাংলাদেশ, এটা আল্লাহর একটা বিরাট বড় নিয়ামত, বিরাট বড় একটা মেহেরবানি। সেখানে একটি বীজ মানে মাটির নিচে গাড়লেই সেখান থেকে গাছ হচ্ছে, তারপরে সেখানে ফসল হচ্ছে, ফল হচ্ছে। এটা আল্লাহর মানে খাস রহমত ছাড়া এটা কখনো সম্ভব না। আমরা একটি সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি, যেখানে বীজ মাটির নিচে পুঁতলেই আমরা একটি গাছ পেয়ে যাচ্ছি, ফল পাচ্ছি। তার পাশাপাশি আমাদের রাষ্ট্রটা তুলনামূলক আয়তনে 56,000 বর্গমাইল, কিন্তু এখানে কিন্তু সম্পদ অনেক, তার ভিতরে কৃষি সম্পদ। আমি ঘোষণা দিয়েছি কৃষিটাকে আমি শিল্পতে পরিণত করব। এক্ষেত্রে আপনার প্রশ্ন জাগতে পারে, এটাকে কৃষিকে আবার শিল্প কিভাবে নেবেন? এটা হচ্ছে বলছি যে ইচ্ছাশক্তি থাকলে সব কিছু হয়। আপনি জানেন এখানে আমাদের ধানের একটা রয়েছে, আমাদের 3টি ধান এখানে ভালোভাবে আবাদ হয়, তার পাশাপাশি রবি শস্য আবাদ হয়, তার পাশে কৃষি অন্যান্য মানে যেগুলি রয়েছে সেগুলি এখানে রয়েছে। সেগুলিকে শিল্পে যদি আমি পরিণত করতে চাই, প্রথমত হচ্ছে কৃষককে রাষ্ট্রীয় যে প্রণোদনাগুলি রয়েছে, রাষ্ট্রের যে বরাদ্দ কৃষকদের জন্য রয়েছে, সেটা যদি আপনি নিরপেক্ষভাবে তৃণমূলের কাছে পৌঁছানো যায়, তাহলে কিন্তু কৃষকরা মানে এখনকার ওয়েদার অনুযায়ী যেই মানে সার, যেই বিষ, তারপরে যেই বীজ যেগুলি প্রয়োজন, সেগুলি কিন্তু রাষ্ট্র কিন্তু দেয়। মানে এগুলি কিন্তু এনভায়রনমেন্টের আলোকেই চিন্তা ভাবনা করে, গবেষণা করে কৃষি ইনস্টিটিউটের মাধ্যমে, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে কিন্তু এগুলি দেওয়া হয়। কিন্তু আমরা তো সেগুলি যে অতি রাজনৈতিকরণ, স্বজনপ্রীতি, দলীয়করণ বা প্রভাব দেখানো, এর কারণে কিন্তু এগুলি প্রকৃত কৃষক না পেয়ে এগুলি একটি মধ্যস্বত্বভোগী তাদের কাছে এগুলি চলে যাচ্ছে। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই এই দেশটা আমাদের, জনগণ আমাদের, কৃষকও আমাদের। কৃষকদের হাতে তাদের যে উপায় উপকরণগুলি, যে এটা পাওয়ার যোগ্য, তার হাতে, তার বাড়িতে বাড়িতে গিয়ে আমরা সেগুলি পৌঁছে দেব, কৃষি উপকরণগুলি নিশ্চিত করব। শুধু এখানেই নয়, কৃষি উপকরণ নিশ্চিত করার মধ্য দিয়ে কৃষকের যেটা চাহিদা, সেই চাহিদা ফিল আপ করবো। তার পাশাপাশি যেটাকে শিল্পে পরিণত করতে বলেছি, আপনি জানেন উন্নত বিশ্বে কিন্তু সারা বছর কৃষি হয়। সেগুলিকে যদি আমি আধুনিকায়ন করতে পারি, আমাদের পাহাড়ি জনপদ রয়েছে, অনেক অসংখ্য খালি জায়গা রয়েছে যেগুলি পড়ে আছে, সেই জায়গাগুলিকে আইডেন্টিফাই করে সেখানে ভালো শেড করে সেটাকে একটি মাল্টিপল কৃষির আন্ডারে যদি আনা যায়, তাহলে এখানে সারা বছর, যেটাকে আমি বলেছিলাম কৃষির শিল্পতে রূপান্তরিত করব, এটা হচ্ছে কৃষিতে শিল্পের রূপ নেবে। তখন এখান থেকে আমার এই নকলা নালিতাবাড়ির চাহিদা মিটিয়ে, শেরপুরের চাহিদা মিটিয়ে আমরা দেশ এবং দেশের বাহিরে এগুলি বাজারজাত করা যাবে। যখন বাজারজাত হবে তখন কিন্তু এটা শিল্পের রূপ পাবে।
আমি একটু যোগ করতাম যে আমরাই দেখেছি যে বাংলাদেশে কিন্তু কৃষকদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, কিন্তু কৃষকদের নিয়ে কিন্তু স্বতন্ত্র কোনো এরকম দল বা কৃষকদের নিয়ে যে কাজ করবে, কৃষকদের নিয়ে যে ভূমিকা রাখবে, সেক্ষেত্রে কি আপনি কি কোনো ব্যতিক্রম কোনো কিছু করবেন বা এরকম কোনো চিন্তা ভাবনা আছে? জি, না, কৃষকদের নিয়ে রাজনৈতিক দল এমনটা না, প্রত্যেকটা দলেরই এক একটি কৃষি সংগঠন আছে। আমাদের চাষি কল্যাণ পরিষদ আছে, যেটা আমাদের কৃষকদের নিয়ে কাজ করে। তারপরে আমাদের কৃষিবিদ ফোরাম আছে, এগুলি কৃষককে উন্নত কিভাবে করা যায়। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী পরিপূর্ণ সকল সেক্টরে এখানে রেখেছে। এটা আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন সময়ের আলোকে। কিন্তু কৃষকদের নিয়ে আলাদা দল বা সেটা নয়। হ্যাঁ, একটা জিনিস আমি যেটা উপহার দিব, কৃষকদেরকে নিয়ে কাউন্সিল করে কৃষি অফিসারদেরকে কাজে লাগিয়ে মাঠের পরিবেশ, ওয়েদারের পরিবেশ সবগুলো নিশ্চিত করে জনগণ যেটা পাওয়া দরকার তাদেরকে সেটাই নিশ্চিত করা হবে, সেটা আমি করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা জানতে চাই আপনার কাছে, আপনি যদি নির্বাচিত হন, আপনি জানেন যে নকলা নালিতাবাড়ির মধ্যে নালিতাবাড়ি একটি সীমান্ত ঘেঁষা উপজেলা, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে চোরাচালান এবং মাদকের ছড়াছড়ি। আমরা প্রতিনিয়তই টেলিভিশন এবং খবরের কাগজে দেখি এখানে মাদকের যে অবস্থা সেটা আমরা দেখতে পাই। আর এই বিষয়ে আপনার কেমন থাকবে? আসলে একটি জিনিস আপনাকে নিশ্চিত করি, সেটি হচ্ছে প্রথমেই বলেছি আমাদের দেশপ্রেমিক মানুষ যদি আমি তৈরি না করতে পারি তাহলে আমি এখানে এগুলি আমার পক্ষে নিয়ন্ত্রণ করা খুব অসম্ভব। তাই হচ্ছে আগে আমাকে দেশপ্রেমিক মানুষ তৈরি করতে হবে। আমরা সীমান্তে যারা দায়িত্ব পালন করছেন, এনারা খুবই স্বল্প সংখ্যক। আমাদের সীমান্ত প্রহরী, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি যারা দায়িত্ব পালন করছে, তাদের পক্ষে এত বড় একটি সীমান্তবর্তী এলাকা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় যদি আমরা জনগণ যদি তাদের সাথে সহযোগিতা না করে। কিন্তু জনগণ সহযোগিতা করলেও কিছু যারা আছে কুচক্রী মহল, তারা কিন্তু সবসময় এই সীমান্ত ঘেঁষা এগুলিকে ব্যবহার করে আমাদের জনগণের জন্য, দেশের জন্য যে ক্ষতি বয়ে আনছে, এখানে চোরাচালান করে যাগুলি আনছে সব অবৈধ জিনিস। এখানে আমি যেটা করব আর কি, এটা হচ্ছে পাহাড়ি এই জনপদ এবং সীমান্তবর্তী যে জনপদ আমার আন্ডারে যতটুকু রয়েছে নালিতাবাড়ির সীমানা, আমি এখানে আপনাদের জন্য যে জিনিসটা রাখতে চাই, এখানে সচেতনতা গড়ে তুলব। তার পাশাপাশি হচ্ছে সীমান্তবর্তী যারা দায়িত্ব পালন করে তাদেরকেও একটু আমাদেরকে আশ্বস্ত করতে হবে, তাদের জীবনের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। জীবনের নিরাপত্তা তো মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু তারপরেও এখানে সাময়িক যে নিরাপত্তার অংশ, সেখানে আমাদেরকে অংশীদার হতে হবে। এখানে পাশাপাশি ধরেন হচ্ছে আপনার কিছু পুলিশ ফাঁড়ি এখানে করে দিলে দেখা যাবে যে আপনার একটু নিরাপদ হবে। সেটার উদ্যোগ আমার আছে পরিকল্পনায়, কারণ ওদের পক্ষে একা সম্ভব না, বিজেপির পক্ষে। পাশাপাশি পুলিশ যদি এখানে সাপোর্ট দেয়, সীমান্তবর্তী যদি আপনার হচ্ছে 2 মাইল অন্তর অন্তর একটু যদি ফাঁড়ি করে দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে আপনার এখানে একটা বড় সেফটি গার্ড এখানে পাবো ইনশাল্লাহ। এর মাধ্যমে আমরা সীমান্তবর্তী আমাদের সীমানাকে আমরা নিয়ন্ত্রণ করবো ইনশাল্লাহ। এখন সাংবাদিক রবিউল ইসলাম মন্ডল, আপনার কি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কিনা সাধারণ মানুষ হিসেবে? আমি গোলাম কিবরিয়া ভাইয়ের কাছে, বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের প্রতি আপনার কতটুকু আস্থা রাখবে আপনি, এবং আপনি তাদের প্রতি কতটুকু আস্থা রাখবেন, যেহেতু আপনি একটি ইসলামিক রাজনৈতিক দলের একজন মনোনীত প্রার্থী? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমি স্পষ্ট করি, ইতিমধ্যে আমার দল এগুলো স্পষ্ট করেছে। আপনি আনন্দিত হবেন, কারণ হচ্ছে সবচেয়ে নিরাপত্তা জায়গা হচ্ছে ইসলাম যেখানে প্র্যাকটিস থাকবে, ইসলামী নেতৃত্ব যেখানে থাকবে, সবচেয়ে নিরাপদে থাকবে হচ্ছে জনগণ। আর আপনি যাকে আমরা আদিবাসী বলেছি, আমরা আদিবাসী বলবো না। যাদেরকে সংখ্যালঘু বলা হয়, আমরা তাদেরকে সংখ্যালঘু বলবো না। আমরা এখানে, আমি ঘোষণা দিয়েছি, আমরা সবাই বাংলাদেশি পরিচয়েই সবাই থাকি, সবাই থাকবো, সবাই বসবাস করব। আর ইসলামী সরকার যদি ক্ষমতায় আসে, সবচেয়ে নিরাপত্তা পাবে হচ্ছে মানে যারা অন্য ধর্মের, যাদেরকে আপনি বলছেন অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে, তারা নিরাপত্তা পাবে। কারণ হচ্ছে আপনি আল্লাহ রসুলের যুগে আপনি দেখেছেন, সে সময় কিন্তু তাদেরকে ব্যাপক নিরাপত্তা দেওয়া হতো। আর আপনার এই বাংলাদেশের পার্সপেক্টিভ বলি আমি আপনাকে, ফিরোজপুরে প্রায় 70% হিন্দু অধ্যুষিত এলাকা। সেখানে আল্লামা সাঈদী হুজুর পরপর 10 বছর
এই জাতীয় সংসদে দায়িত্ব পালন করেছেন। সেখানের হিন্দু ভাই বোনেরা তারা বলেছেন যে মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, আমরা আল্লামা সাঈদীর আন্ডারে এই 10টি বছর সেরকম নিরাপদ ছিলাম। তার মানে বোঝা যায় যে ইসলামী নেতৃত্ব আসলে সবচেয়ে নিরাপত্তা পাবে হচ্ছে আপনার পাহাড়ি জনপদ বা অন্য ধর্মের যারা রয়েছে, যাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়, হুমকি দেখানো হয়, হুমকি দেওয়া হয়। কিন্তু ইনশাআল্লাহ আমার দল বাংলাদেশ জামায়াতে ইসলামী আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে নির্বাচিত করেন, সবচেয়ে বেশি নিরাপত্তা পাবে হচ্ছে অন্য ধর্মের ভাই এবং বোনেরা। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্নের উত্তর পেলাম। আমরা নকলা এবং নালিতাবাড়ি দুইটি উপজেলাতে মাত্র 2টি সরকারি হাসপাতাল রয়েছে এবং এই বিভিন্ন তৃণমূল পর্যায়ে কিন্তু কমিউনিটি ক্লিনিকগুলো রয়েছে যেটা মানুষের সেবার জন্য, কিন্তু এইখানে পর্যাপ্ত পরিমাণের ঔষধপত্র আসার কথা থাকলেও কিন্তু এইখানে তার সঠিক ব্যবহার নেই। আর আপনি যদি এই এলাকায় যদি নির্বাচিত হন তাহলে এই স্বাস্থ্যক্ষেত্রে আপনার দৃষ্টিটা কেমন থাকবে? জি, আমি আপনাকে একটু বলি এই জায়গায় এসে যে আমরা যে সার্ভিসটা চাই হচ্ছে আমরা উন্নত বিশ্বের মতো, ধরেন আমরা চায়নার সার্ভিস চাই, আমরা জাপানের সার্ভিস চাই, কিন্তু আমরা চায়না এবং জাপানের মতো নেতা আমরা তৈরি করতে চাই না। সেজন্য কিন্তু আমার দেশ বারবার পিছিয়ে যায়। আপনাকে হচ্ছে এখানে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কাজে যদি আমরা ভালো একজন স্বাস্থ্যমন্ত্রী এখানে বসাতে পারি তাহলে দেখা যাবে আপনার তৃণমূলের যে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত কিন্তু আমাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। আমাদের সমাজে যেটা হয়েছে, আমাদের রাষ্ট্রে যেটা হয়েছে, কিতাবে ঠিক আছে কিন্তু গোয়ালে গরু ঠিক নাই। এখানে লেখা থাকে যে জনগণের জন্য এত বাজেট, জনগণের জন্য এই সুযোগ সুবিধা, চিকিৎসা সেবা, এগুলি সব আছে। স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আপনি বলেছেন আমাদের নকলা নালিতাবাড়িতে 2টি উপজেলা হাসপাতাল রয়েছে। নকলার হাসপাতালটি 150 শয্যা বিশিষ্ট, কিন্তু আমাদের নালিতাবাড়ি হাসপাতালটি শুধু 50 শয্যা বিশিষ্ট। কিন্তু দেখেন এখানে আমরা একটু বৈষম্য পেয়েছি, মানে নকলায় জনগণের বসবাস হচ্ছে ওইখানে প্রায় ধরেন 2 লক্ষ জনগণের বসবাস, আর আমার নালিতাবাড়িতে প্রায় 3 লক্ষ জনগণের বসবাস। কিন্তু এখানে কিন্তু আমরা একটা বৈষম্য দেখেছি। তার পাশাপাশি নকলা নালিতাবাড়িতে যদি ওইখানে 150 থাকে, এখানে 200 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল প্রয়োজন। এই চিকিৎসার উন্নত পরিবেশ না থাকার কারণে আমাদের এখানে যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারা তো ভালো জায়গা বেছে নেয়, কিন্তু আমি চাই যে হচ্ছে অর্থনৈতিক অবস্থা যাদের ভালো এবং যাদের অর্থনৈতিক অবস্থা তুলনামূলক দুর্বল সবাই সরকারি হাসপাতালে চিকিৎসা নিক, সেটা আমি নিশ্চিত করতে চাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমি সেগুলি নিশ্চিত করব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। রবিউল ইসলাম মণ্ডল, আপনার কোনো প্রশ্ন রয়েছে কিনা? আমরা আসলেও বিগত যারা সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা তো অনেক শাসন করেছে, কিন্তু জামাত ইসলাম কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় তারা আসতে পারেনি আমাদের মাঝে। এবং বিভিন্ন সময় আমরা একটা সমালোচনার দেখি হয় যে যদি জামাতে ইসলাম কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে বা তারা রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আসে তাহলে মহিলারা বা মেয়েরা বাইরে বের হতে পারবে না, তারা এক ঘরে থাকবে, কোণঠাসা হয়ে থাকবে। যদি গোলাম কিবরিয়া ভাই এই বিষয়টা আপনি একটু স্পষ্ট করতেন। যে আপনাকে ধন্যবাদ। এটা কিন্তু আপনি 2টি প্রশ্ন করেছেন, একটি প্রশ্ন না 2টি প্রশ্ন এসেছে। একটি প্রশ্ন হচ্ছে জামাত কখনো রাষ্ট্র ক্ষমতায় ছিল না, এটা একটা প্রশ্ন, আর একটা হচ্ছে বন্ধের ব্যাপারে একটি প্রশ্ন। আমি 2টি প্রশ্ন আপনাকে আলাদা আলাদা করে দিচ্ছি। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে জামাত কখনোই ক্ষমতায় ছিল না, কিন্তু আপনাকে একটি জিনিস জানাই, স্বাধীনতার পর থেকে যতগুলি সংসদ হয়েছে প্রত্যেকটি সংসদে জামাত ইসলামের সংসদ সদস্য ছিল, অংশীদার ছিল, মানে আমি বলি সংসদ সদস্য ছিল, কখনো 10 জন, কখনো 18 জন, কখনো 3 জন, কখনো 21 জন, এরকম করে কখনো 2 জন, এরকম করে প্রত্যেকটা সংসদে ছিল। এখন আপনার হচ্ছে বিগত সময়গুলিতে উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ডের মেম্বার, এগুলো কিন্তু আমাদের এখনও জনপ্রতিনিধি রানিং অবস্থায় আছে। মানে রাষ্ট্র চালানোর জন্য জামাতে ইসলাম প্রস্তুত এবং জামাত ইসলামের সেই দক্ষ জনবল আছে। কিন্তু জামাত কখনো ফিল করে নাই যে কখন রাষ্ট্রের জন্য তারা নিজেদেরকে ঘোষণা করবে, কখন জামাত তার নিজের জায়গা থেকে স্পষ্ট করবে যে না আমরা সারা বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। আলহামদুলিল্লাহ এখন এই পার্সপেক্টিভে এসে জামাত প্রস্তুত। আপনি জানেন 19 জুলাইয়ের আমাদের জাতীয় সমাবেশের মাধ্যমে স্পষ্ট করেছেন আমিরে জামাত যে সারা বাংলাদেশের মানুষকে আস্থা এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন ঘটানোর জন্যই আমাদের হচ্ছে জাতীয় সমাবেশ, যাতে মানুষ জনগণ যেন আস্থা যেটা খুঁজছিলেন যে জামাতের কাছে কি সেটা প্রত্যাশা করে কিনা, আলহামদুলিল্লাহ জামাত সেটা নিশ্চিত
করেছে এবং আপনাকে সেটা নিশ্চিত করছি। ইতিপূর্বে 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমাদের 2জন মন্ত্রী ছিল, 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই সেক্রেটারি জেনারেল, ওনারা 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। আলহামদুলিল্লাহ জামাত এই নেতৃত্ব তৈরি করেছে যে 1 টাকার দুর্নীতিও কিন্তু আমার সেই মন্ত্রীদের বিরুদ্ধে পাই নাই। তার মানে আপনাকে আশ্বস্ত করছি যে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনা করলে আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে থাকতে পারবেন। তার অন্যতম উদাহরণ হচ্ছে আমাদের 2জন মন্ত্রী সহ তৎকালীন সংসদ সদস্য যারা ছিলেন তারা। আল্লাহর মেহেরবানিতে জামাত রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত। আর দ্বিতীয় প্রশ্ন যেটি করেছেন সেটি হচ্ছে বোনদের ব্যাপারে, বোনদের কি হবে, বোনেরা বের হতে পারবে কিনা, রাস্তাঘাটে চলতে পারবে কিনা। একটা জিনিস আপনাকে স্পষ্ট করি যে এই 5 তারিখের আগে কিন্তু মনে হতো যে এই 5 তারিখের আগেই 5ই আগস্টের আগে 2024-এর এটা ব্যাপক প্রচারণা ছিল যে আসলে বোনদের কি হবে, মা বোনদের কি হবে। এখনও এটা আছে। আমি আপনাকে একটু উদাহরণ দিচ্ছি, আপনি খুব আনন্দিত হবেন সেগুলি পেয়ে। আপনি আমাদের জাতীয় সমাবেশে একজন বোন আমাদের শাহবাগ থেকে সে মৎস্য ভবন পর্যন্ত হেঁটে গিয়েছে আমাদের লক্ষ লক্ষ জনশক্তির মাঝখান দিয়ে। সেই বোনটি তার স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন যে জামাতের কাছে মা বোনেরা কেমন নিরাপদ এবং কেমন সম্মানিত। তার পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে একজন মহিলা বোন সাংবাদিক সেখানে অংশগ্রহণ করেছিলেন, তিনিও সেখান থেকে বের হয়ে এসে একটি স্ট্যাটাস দিয়েছেন, আজকে ছাত্র শিবিরের কাছে যে মর্যাদা পেয়েছি এটা ইতিপূর্বে আমরা অন্য কোনো দলের কাছে পাই নাই। সম্মানিত ভাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীতি নৈতিকতা এবং আদর্শের উপর প্রতিষ্ঠিত। আমাদের একটি আইডিওলজি রয়েছে, সেই আইডিওলজির উপর ভিত্তি করে আমরা চলি। এখানে ইসলাম ক্ষমতায় আসলে সবচেয়ে সম্মানিত হবেন বোনেরা, সবচেয়ে নিরাপদ থাকবেন বোনেরা। হ্যাঁ, সবচেয়ে নিরাপদ থাকবেন হচ্ছে বোনেরা। বোনদের নিরাপত্তা নিশ্চিতের জন্যই আমরা এই কাজগুলি করছি। আপনি দেখেন এই সমাজে এসে সবচেয়ে অবহেলিত হচ্ছে বোনদের জীবনযাত্রার মান। বোনদের আমরা যতই আমরা দেখি, আমরা যারা সংসার করি, আমরা যারা সমাজে পারিবারিক ফাংশনে যারা জড়িত থাকি, সামাজিক ফাংশনে যারা জড়িত থাকি, অন্যান্য ফাংশনে যারা আমরা জড়িত থাকি, তখন আমরা দেখি যে বোনরা কত অসহায় অবস্থায় থাকে। অল্প কিছু থাকে যাদের সলভেন্সি আছে, তারা ভালোভাবে চলে। কিন্তু আমরা ঢাকায় আপনি যখন দেখেন গার্মেন্টস কর্মী সবচেয়ে বোনদের সংখ্যাই কিন্তু বেশি। এটার অন্যতম কারণ কি? অন্যতম কারণ হচ্ছে রাষ্ট্র বোনদের জন্য কোনো ব্যবস্থা করতে পারে নাই, আলাদা করে তাদের জন্য চিন্তা করে নাই। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী বোনদের জন্য আলাদা করে চিন্তা করবে, বোনদের জন্য আলাদা প্ল্যাটফর্ম তৈরি করবে, বোনেরা যেন নিরাপদ থাকতে পারে সে নিরাপত্তা দেওয়া হবে। আর হচ্ছে আপনার একটি জিনিস বলা হয় যে বোনদেরকে বুরকা পরা বাধ্যতামূলক করবে, বোনেরা এমনি বের হতে পারবে না, এটা বলা হয়। কিন্তু আপনাকে বলছি যে আসলে এটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি যদি ব্যক্তি স্বাধীনতায় বোরকা পরে চলতে স্বাচ্ছন্দ্য ফিল করেন তাহলে উনি বোরকা পরে চলবেন। কোনো বোন যদি চিন্তা করেন যে না আমি বোরকা ছাড়া চলবো, ওই স্বাধীনতা ওনার রয়েছে। কোনো শিক্ষার্থী ছাত্র বোন যদি চিন্তা করে যে না আমি হিজাব দিয়ে চলবো, সেই স্বাধীনতা তৈরি রয়েছে। কারো ব্যক্তি স্বাধীনতায় আঘাত হানবে না বাংলাদেশ জামাত ইসলামী। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এবং আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সতর্ক এবং সচেতন করার জন্য চেষ্টা করব। ধর্মীয় মূল্যবোধ থেকে কি বলা হয় সেটা আমরা সকলের কাছে তুলে ধরবো। একটু যোগ করছিলাম যে মহিলা মানুষ কি তারা যে কর্ম করে এই কর্মটা তো অব্যাহত থাকবে, তাই না? অনেকে বলে যে এরকম। জি, আপনাকে কথা বলছি, এখন কর্ম অব্যাহত আছে কিনা? এখনো কর্ম অব্যাহত আছে। আমরা আসলে বোনরা আরও ভালো কর্মক্ষেত্র পাবে, নিরাপদ কর্মস্থল বোনেরা পাবে। কারণ বোনদের সম্মান তারাই দিতে পারে যারা বোনদের সম্মান নিশ্চিত করতে পেরেছে। আলহামদুলিল্লাহ বোনদের জন্য ভালো কর্মসংস্থান নিশ্চিত করা হবে, বোনেরা নিরাপদ থাকবে। সেই নিরাপত্তা নিশ্চিত করলে বোনেরা আরও বেশি কর্মমুখী হবে, সেটা আমরা করব। কিন্তু কোনো বোনের ব্যক্তি স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করব না, এগুলি তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে। কিন্তু আমরা ধর্মীয় সচেতনতা গড়ে তুলব, ধর্মীয় সচেতনতা আমরা জারি করব। এর ভিতরে যে বোন আগ্রহী হবেন তিনি আসবেন, যে বোন স্বাভাবিকভাবে চলতে পছন্দ করবেন তিনি চলবেন, যিনি তার মতের স্বাধীনতায় যেভাবে চলতে চাবেন সেই স্বাধীনতা রয়েছে, সেটা থাকবে। এখনও যেহেতু বলবৎ আছে সেটা সামনে থাকবে ইনশাআল্লাহ। সাংবাদিক রবিউল ইসলাম মণ্ডল, আপনার কোনো প্রশ্ন রয়েছে কিনা এখানে?
আমি একটু গোলাম কিবরিয়া ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে কতদিন যাবত মানে রাজনীতির সাথে সম্পৃক্ততা আছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমার রাজনৈতিক কেরিয়ার আমি যদি বলি, 2001 সালে আমি ছাত্র শিবিরের সমর্থক হয়েছি। আমাদের ছাত্র শিবিরের সমর্থক হওয়ার পরে 2006 সালে আমি কর্মী হয়েছি। 2007 সালে আমি সাথী শপথ নিয়েছি। 2008 সালে আমি নালিতাবাড়ি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ছিলাম। এখান থেকে চলে যাই পড়ালেখার কারণে ঢাকার টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসায়। সেখানে গিয়ে আবার এখান থেকে আমাদের ট্রান্সফার সিস্টেম রয়েছে। এখান থেকে টিসি নিয়ে সেখানে মিল্লাত শাখায় ঢাকা মহানগর উত্তরের আন্ডারে যুক্ত হয়ে সেখানে প্রথমে একটি ইউনিটের সেক্রেটারি শাহজালাল হল নিচতলা পশ্চিম ইউনিটের সেক্রেটারি দায়িত্ব পালন করি। তার কিছুদিন পর দারুল ইসলাম ট্রাস্ট ডিআইটি দক্ষিণ সেই শাখার ডিআইটি পশ্চিম শাখার অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করি, পাশাপাশি আদর্শ উপশাখার দায়িত্ব পালন করি। তার কিছুদিন পর ষান্মাসিক, আমাদের তো জানেন আপনি বছর ষান্মাসিক সেট আপ হয়, এগুলি কিন্তু সব বছর এবং ষান্মাসিক এই সময়ে গিয়ে তার কিছুদিন পরে আমি জুনিয়র ওয়ার্ড এটার সেক্রেটারি দায়িত্ব পালন করি। তার কিছুদিন পরে জুনিয়র ওয়ার্ডের সভাপতি থেকে শাহজালাল হল সভাপতি থেকে থানার অফিস সম্পাদক, পাশাপাশি হচ্ছে আল ইত্তিহাদ ফাউন্ডেশনের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করি। তার পাশাপাশি তার পরবর্তীতে তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাত্র সংসদের তৎকালীন জিএসের দায়িত্ব পালন করি, পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরের মিল্লাত শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করি। এর পরবর্তী সময়ে তামিরুল মিল্লাত টঙ্গী ক্যাম্পাসের সভাপতির দায়িত্ব পালন করি, পাশাপাশি ছাত্র সংসদের বিপির দায়িত্ব পালন করি। আমি বিপি থাকাকালীন সময়ই 2013 সালে 19শে সেপ্টেম্বর আমি রাজপথ থেকে গ্রেফতার হই। আমার সাথে আমার 8 জন ভাই গ্রেফতার হয়। সে সময় প্রায় 10 মাস 11 দিন কারান্তরীণ অবস্থায় ছিলাম। এর পরবর্তীতে বের হয়ে গাজীপুর মহানগরীর আপনার পরামর্শ সভার সদস্য নির্বাচিত হই, পাশাপাশি মিল্লাত আবাসিক শাখায় দায়িত্ব পালন করি। তারপরে আপনার গাজীপুর মহানগর বটিতে যাই। সেখানে মহানগর বটিতে গিয়ে আপনার মহানগরীর সাংস্কৃতিক সম্পাদক প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করি। তার কিছুদিন পরে মহানগরীর ফাউন্ডেশন সম্পাদকের দায়িত্ব পালন করি। সেখান থেকে মহানগরীর এইচআরডি সম্পাদক, মানব সম্পদ উন্নয়ন বিভাগ যেটা, সেই দায়িত্ব পালন করি। তারপরে মহানগরী অফিস সম্পাদকের দায়িত্ব পালন করি। সেখান থেকে আমাকে সংগঠনের প্রয়োজনে নিয়ে যাওয়া হয় গাজীপুর জেলায়। তখন গাজীপুর জেলা সেক্রেটারি দায়িত্ব পালন করি কিছুদিন। তারপরে গাজীপুর জেলা সভাপতি দায়িত্ব পালন করি আপনার ছাত্র শিবিরের। এগুলি যা বলছি সব ছাত্র শিবিরের, কারণ তখন আমি ছাত্র। সেখান থেকে আপনার গাজীপুর জেলা সভাপতি হিসাবে পরের দায়িত্ব পালন করি। গাজীপুর সভাপতি থেকে সংগঠনের প্রয়োজনে আমাকে আবার ময়মনসিংহ মহানগরীতে নিয়ে আসা হয়। আমি ময়মনসিংহ মহানগরীর সেক্রেটারির দায়িত্ব পালন করি 6 মাস। আবার তার পরবর্তী সেশনে 18 সেশনে ময়মনসিংহ মহানগরীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি 1 বছর। পাশাপাশি এখানে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করি। এরপরে আমাকে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আপনি জানেন 18 সালের শেষ দিকে জাতীয় নির্বাচন হয়েছে। সেই জাতীয় নির্বাচনে আমি রংপুর বিভাগের নীলফামারী 3 জলঢাকা আসনের আমি কেন্দ্র ছাত্র শিবিরের কেন্দ্রের পক্ষ থেকে নির্বাচন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করি। সেখান থেকে আমাকে বছর সেশন শেষ হওয়ার পরে আমাকে কেন্দ্রীয় কমিটিতে নেওয়া হয়। আমি কেন্দ্রীয় কমিটির প্রথম 6 মাস কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। তার পরবর্তী 6 মাস আমি কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক থেকেই আমি কেন্দ্র থেকে ছুটি নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীতে যুক্ত হয়েছি। আমি বাংলাদেশ জামাতে ইসলামীর রুকন হয়েছি জামালপুর জেলায়। সেখানে একটি ইউনিটের সেক্রেটারির দায়িত্ব পালন করেছি প্রথম। আবার কিন্তু আমাকে ছাত্র শিবির থেকে গিয়ে কিন্তু আমাকে আবার নিচ থেকে শুরু করা লাগছে। আমি ছাত্র শিবির তখন আবার আপনার জামাতের একটি ইউনিটের সেক্রেটারি দায়িত্ব পালন করি। তার কিছুদিন পর একটি ইউনিটের সভাপতি হই। 2020 সালে জুন মাসে আমি গিয়ে জামাত ইসলামের রুকন শপথ নেওয়ার কিছুদিন পরে একটি ওয়ার্ড সভাপতির দায়িত্ব পালন করি। ওয়ার্ড সভাপতির পাশাপাশি তখন জামালপুর শহর শাখার তরবিয়ত বিভাগ, এই বিভাগে সদস্য হিসেবে কাজ করি। পাশাপাশি জামালপুর জেলা মজলিসের শুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করি। সেখান থেকে আবার চলে যাই গাজীপুর মহানগরীতে। এটা হচ্ছে আপনার 2022 সালে গাজীপুর মহানগরীতে চলে যাই। গাজীপুর মহানগরীতে গিয়ে আবার সেখানে মহানগর সংগঠনে যুক্ত হই। সেখানে বাসন থানা পশ্চিমের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা শুরু করি। তার কিছুদিন পরে
বাসন থানার সেক্রেটারি দায়িত্ব পালন করি। এর পরবর্তী সময়ে গত বছর জুন মাসে মানে 2024-এর জুনে তখন আমার একটু মামলা কেন্দ্রিক জটিলতা থাকার কারণে আমার মামলাগুলি রায় হয়ে যাচ্ছিল। 10 বছর ধরে ওয়ারেন্ট থাকার কারণে আমি সেখান থেকে গাজীপুর থেকে আমার সপরিবারে আবার আমি শেরপুর জেলায় এসে যুক্ত হই। শেরপুর জেলায় যুক্ত হয়ে যখন আমি এসেছি জুনের 30 তারিখে, তখন থেকে আন্দোলন কিন্তু বাংলাদেশে একটা। কত সালে আপনি নালিতাবাড়ি অবস্থান করতেছেন? আমি নকলা নালিতে পারি না, আমি আপনাকে বলছি, এটা এই বলাতে ক্লিয়ার হয়ে যাবে। আমি এসে শেরপুরে জয়েন করি, শেরপুর জেলা সংগঠনে। সেখান থেকে আমাকে শেরপুর পৌরসভার নাইবে আমির হিসাবে ঘোষণা দেওয়া হয়। এটা হচ্ছে 2024 সালে আগস্ট মাসে 8 তারিখে আমাকে নাইবে আমির ঘোষণা দেওয়া হয়। 5 তারিখে কিন্তু আপনার হয়েছে, দেশের পট পরিবর্তন হয়েছে। তখন আমি এসে টিসি জমা দিই। টিসি জমা দেওয়ার পরে আমাদের একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের মারফত তখন দেশের এই পার্সপেক্টিভের কারণে বসতে পারেন নাই। সেজন্য তৎকালীন সংগঠন মানে এর সমস্যা সমাধান হওয়ার পরবর্তী সময়ে আমাকে নাইবে আমির হিসেবে সেট আপ দিয়েছে। নাইবে আমিরের দায়িত্ব পালন করার পরে আমাকে সেখান থেকে সেশন শেষ হওয়ার পরে শেরপুর জেলা কমিটিতে আমাকে নিয়েছে। এখন আমি যেই দায়িত্বে আছি, শেরপুর জেলা মজলিসে এবং মজলিসে শোরা এবং কর্মপরিষদ সদস্য, জেলা প্রচার বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি আমাদের কিছু সিস্টেম রয়েছে, সেই সিস্টেমগুলো হচ্ছে আমাদের সাংগঠনিক এই দায়িত্বের পাশাপাশি আমাদের তত্ত্বাবধায়ক শাখা থাকতে হয়। আমি নকলা নালিতাবাড়ির তত্ত্বাবধায়ক হিসেবে আসি। তার পাশাপাশি আপনাকে যেটা 2019 সালে আমি প্রথম 6 মাস রংপুর যশোর অঞ্চলের দায়িত্ব পালন করি কেয়ারটেকার হিসাবে। তার পরবর্তী 6 মাস আমি রংপুর অঞ্চলের দায়িত্ব পালন করি। আপনি জানেন যে আমি বিতর্ক বিভাগে বিতর্ক সম্পাদক হওয়ার কারণে আমার আন্ডারে ডিবেট বাংলাদেশ বিতর্ক বিভাগ যেটা, সেটা আমার সাথে ছিল। ডিবেট বাংলাদেশ আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে তখন কাজ ছিল। সেই বিভাগটাও আমার আন্ডারে থাকার কারণে সেগুলি অবজারভেশন করা, দেখা লেগেছে। এই দায়িত্ব হচ্ছে আমার সাংগঠনিক। শুনলেন সেই লম্বা কেরিয়ার। আর ধন্যবাদ। যে একদম সংক্ষিপ্ত করে যদি গোলাম কিবরিয়া ভাই একটু জানাইতেন যে আমাদের নালিতাবাড়ি কিন্তু পাহাড়ি অঞ্চল, এখানে মানুষ হাতির একটি দ্বন্দ্ব রয়েছে। এই মানুষ হাতির দ্বন্দ্বটা কীভাবে দেখবেন একটু সংক্ষিপ্ত। এবং আমরা জানি যারা ইতিপূর্বে যারা রাজনীতির ক্ষমতায় ছিল তারা কিন্তু রাজনীতির একটা প্রভাব প্রশাসনিক ক্ষেত্রে মানে তারা দেখিয়েছে এবং খাটিয়েছে। তা আপনার দল কতটুকু প্রশাসন ক্ষেত্রে নিরপেক্ষতাভাবে কাজ করার সেই সুযোগটুকু দিবে এইটুকু? যে ধন্যবাদ আপনাকে। আপনি একাধারে 2টি প্রশ্ন করেছেন। একটি হচ্ছে হাতির সমস্যার সমাধান, হাতি মানুষের দ্বন্দ্ব না, হাতির সমস্যার সমাধান। আর আরেকটি হচ্ছে আমার দল কি প্রশাসনিকভাবে হস্তক্ষেপ করবে কিনা। প্রথম প্রশ্নটি আপনাকে বলি যে পাহাড়ি জনপদ যেটা রয়েছে সেখানে হচ্ছে হাতি কখন, এগুলি তো হচ্ছে প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সৌন্দর্য। হাতির জন্য যদি উপযোগী খাদ্য ব্যবস্থা করা যায়, হাতি যে খাবারগুলি পছন্দ করে, যে খাবারগুলি তার হাতের কাছে, তার মুখের কাছে যদি সে পায়, তখন কিন্তু সে মানুষের জনপদে আসবে না। পাহাড়ে পর্যাপ্ত খাবার সংকটের কারণেই কিন্তু হাতি তখন জনপদে নেমে আসে। সেজন্য হাতির খাবারের ব্যবস্থা করা হবে, তার উপযোগী খাদ্য উপযোগী যে গাছপালার এগুলি রয়েছে সেগুলি সেখানে রোপণ করা হবে। তাহলে দেখা যাবে যে আমাদের পাহাড়ি জনপদে হাতিটাও বেঁচে থাকলো, পাশাপাশি জনগণও পাশাপাশি থাকলো। ইনশাল্লাহ সেটা করা হবে। আর দ্বিতীয় প্রশ্ন যেটি করেছেন আপনি, আমার দল কি প্রশাসনিকভাবে হস্তক্ষেপ করবে কিনা, আল্লাহর মেহেরবানিতে আপনি ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন এই যে 1টি বছর অতিক্রম হতে যাচ্ছে 5 তারিখের পরবর্তী সময়ে। আলহামদুলিল্লাহ আমার দল কোথাও কোনোভাবে প্রশাসনিকভাবে হস্তক্ষেপ করে নাই, প্রশাসনকে কোথাও ফোর্স করে নাই। আমার দল প্রশাসনকে সবসময় সহযোগিতা করেছে, আমরা সহযোগী হিসাবে কাজ করেছি। আমরা প্রশাসনকে বলেছি যে ভাই আপনারাও দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক, আপনারা দেশের সার্ভিস হোল্ডার, আপনারা দেশকে ভালো রাখার জন্য কাজ করেন। হ্যাঁ, আপনারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবেন, আমরা আপনাকে সহযোগিতা করব। হ্যাঁ, স্বাধীনভাবে কাজ করার জন্য সহযোগিতা করবো এবং তা করে আসছি। তার পাশাপাশি এটাও বলেছি যে ভাই কোনো কর্মকর্তা, কিছু অসৎ কর্মকর্তা থাকতেই পারে, তাদেরকে আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে, তাদেরকে সচেতন করেন যে আসলে এটা জনগণ এটা পছন্দ করে না। আপনি একজন সার্ভিস হোল্ডার, সরকারি কর্মকর্তা, আপনার ব্যাপারে যদি আপনার সন্তানাদি দেখে যে আপনি দুর্নীতির সাথে জড়িত বা অপকর্মের সাথে জড়িত, সরকারি চাকরিজীবী হয়েও, তাহলে তো আপনি নিজেই লজ্জিত হবেন। আলহামদুলিল্লাহ আমার দল কখনোই প্রশাসনকে ফোর্স করে নাই, করবেও না ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আর একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে ইসলামী সংস্কৃতি বা সঠিক যে সংস্কৃতি, সেটি যদি আমরা, আপনি আসলে এটিকে কিভাবে দেখেন আসলে সংস্কৃতিকে?
ইসলামী সংস্কৃতি তো হচ্ছে সবচেয়ে সুন্দর সংস্কৃতি, সেখানে সব কিছু আছে। যে সময় আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করেছিলেন তখন বলেছে যে তোমরা কি বাজাও, ধপ বাজাতে, তখন বলেছে আনন্দ করতে বলেছেন। তার পাশাপাশি বিবাহের ব্যাপারে হাদিস রয়েছে, সেখানে একটু বাজে কি করো, মানুষকে জানিয়ে দাও। ইসলামী সংস্কৃতিটা অনেক সুন্দর সংস্কৃতি। তাহলে আমরা আজকে আপনার কাছে একটি ইসলামী সঙ্গীত শুনতে চাই। এটা তো খুব কঠিন, আমি তো শিল্পী না। সম্ভব হয় আর চেষ্টা করবে। আচ্ছা, তারপরে আপনি বলেছেন আপনার কথা রাখতে হবে, দর্শক শ্রোতা যারা রয়েছে তাদের কথাও আমাকে রাখতে হবে। এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। কোরআনের ছায়া তোলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তোলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তোলে তাতে যদি সুখ মেলে, কোরআনের ছায়া তোলে তাতে যদি সুখ মেলে, কেন সেই পথ ছেড়ে দূরে সরে রই, কেন সেই পথ ছেড়ে দূরে সরে রই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। চমৎকার, খুব চমৎকার হয়েছে। তবে আরেকটি প্রশ্ন, শেষ প্রশ্ন, এটা থেকে শেষ। আপনি তো বিবাহিত এবং আপনার সাংসারিক জীবন কেমন চলছে, এবং আপনার কে নিয়ে আপনার পরিবার কাকে? জি, ধন্যবাদ আপনাকে, একটি সুন্দর প্রশ্ন করেছেন। আমার সংসারে, আমার পরিবারে এখন আছে, আমি আছি, আমার স্ত্রী আছে, আমার 3.5 বছরের একটি মেয়ে আছে, কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার 5 মাস 6 দিনের একটি ছেলে সন্তান সংসারে আছে, আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমার মেয়ের নাম হচ্ছে গালিবানুর জাইমা, আর আমার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ সিনোয়ার। আর পাশাপাশি হচ্ছে আমরা 2 ভাই, আমার বড় বোন নাই, ছোট বোনও নাই, আমরা 2 ভাই। আমার বড় ভাইও নালিতাবাড়ি পৌর জামাতের নাইবে আমির। আমাদের ফুল ফ্যামিলি সাংগঠনিক, আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি হচ্ছে আমার আব্বা আম্মা 2জন ইন্তেকাল করেছেন। আব্বা ইন্তেকাল করেছেন 2012 সালে, পহেলা বৈশাখ। আম্মা ইন্তেকাল করেছেন 2022 সালে 26শে জুলাই আম্মা ইন্তেকাল করেছেন। আল্লাহর মেহেরবানিতে এখন সংসার ভালো চলছে। তার পাশাপাশি হচ্ছে আমার দাদা দাদি 2জনই জীবিত আছেন। আমার দাদার বয়স 96, রিটায়ার্ড শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলের। আমার দাদি গৃহিণী, উনিও আছেন বাড়িতে, দাদির বয়স প্রায় 80+। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সাংসারিক জীবন খুব ভালো কাটাচ্ছেন, আপনাদের দোয়ায় ভালো আছে। অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আজকের প্রোগ্রামটি এই পর্যন্ত ছিল। জি, সবাইকে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানটা আমরা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।